সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে একটা প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে অনলাইন ক্লাস। হ্যাঁ, বরাবরের মতো প্রেজেন্টেশন রয়েছে আমি মুন্সি আলিম। আমাদের আজকে আলোচ্য বিষয় হলো ব্যাকরণিক শব্দ শ্রেণী এবং এর ক্লাসিফিকেশন। এই টপিকটা ব্যাকরণ নতুন ইনক্লুড হয়েছে। ব্যাকরণিক শব্দ শ্রেণী মূলত রূপতত্ত্বে আলোচিত হয়। তো ব্যাকরণিক শব্দ শ্রেণী জানার আগে আমরা একটু জেনে নেই শব্দটা কি। যেহেতু ব্যাকরণিক শব্দ শ্রেণী মানে শব্দের শ্রেণী, মানে বিষয়টাকে আমরা একটু ভেঙে নিই। ব্যাকরণিক শব্দ শ্রেণী বলতে কি বোঝো বা ব্যাকরণিক শব্দ শ্রেণী বলতে কি বোঝায় উদাহরণ সহ এর মানে শ্রেণী বিভাগ উল্লেখ করো। হ্যাঁ, বা এর শ্রেণী বিভাগ উদাহরণ সহ ব্যাখ্যা করো। যে কোনোভাবে মানে প্রশ্নটি আসতে পারে। তাহলে আমরা বলছিলাম যে আমরা একটু ক্লিয়ার হয়ে নেই শব্দটা কি। আমরা অনেক আগে কিন্তু এইভাবে পড়তাম যে দুই বা ততোধিক বর্ণ একত্রে বা পাশাপাশি বসে যদি কোনো অর্থ প্রকাশ করে তবে তাকে শব্দ বলে। অনেক আগে ব্যাকরণগুলোতে এইভাবেই শব্দের সংজ্ঞার্থ নির্ণয় করার চেষ্টা করা হয়েছিল। এখনো কোনো ব্যাকরণই আছে। এরই কিন্তু পক্ষে এবং বিপক্ষে অনেক মানে মতান্তর রয়েছে। কেন রয়েছে আমি বলছি, ব্যাখ্যা করে বলছি। প্রথমত এটি হচ্ছে একটি ভুল সংজ্ঞার্থ। দুই বা ততোধিক বর্ণ একত্রে বা পাশাপাশি বসে যদি কোনো অর্থ প্রকাশ করে তবে তাকে শব্দ বলে। কেন এটি ভুল? এই কারণে ভুল কারণ সংজ্ঞার শুরুতেই বলা হয়েছে দুই বা ততোধিক বর্ণ। আমাদের কিন্তু দুই বা ততোধিক বর্ণ, আমি কিন্তু এক বর্ণ দিয়ে কিন্তু একটু শব্দ তৈরি করতে পারি। বাংলা ভাষায় কিন্তু এরকম বহু শব্দ রয়েছে মানে একটি বর্ণের। যেমন ওই লোকটিকে আমি চিনি, ওই একটি বর্ণ দিয়ে একটি শব্দ আমি কিন্তু প্রকাশ করার চেষ্টা করেছি। আবার আসুন আপনি ও, বিষয়টি বুঝতে পেরেছি। তাহলে ও দিয়ে আমরা কিন্তু মানে একটি অর্থ প্রকাশ করার এখানে চেষ্টা করেছি। এরকম কিন্তু অনেক মানে বর্ণই পাবেন যেগুলো সরাসরি শব্দের কাজ করে এবং আমরা বাংলা ভাষায় আমাদের প্রায়োগিক জীবনে নানাভাবে কিন্তু আমরা এগুলো ব্যবহার করে আসছি। তাহলে এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে দুই বা ততোধিক বর্ণ মিলে যদি কোনো অর্থ প্রকাশ করে তবে তাকে শব্দ বলে। এই সংজ্ঞাটি ভুল। নানা পক্ষে বিপক্ষে যখনই কথা হয়েছে, এগুলো আলাপ আলোচনা হয়েছে, মানে যুক্তি বা আর্গুমেন্ট উপস্থাপন করা হয়েছে, তখন বেশিরভাগ বৈয়াকরণরা তারা একমত হয়েছেন যে এই সংজ্ঞার্থ চাইতে আর কোনো উৎকৃষ্ট সংজ্ঞার্থ দেওয়া যায় কিনা। তখন তারা এইভাবে সংজ্ঞার্থ নিরূপণ করার চেষ্টা করেছেন যে অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টি হলো শব্দ। তাহলে দেখুন মানে এমন ভাবে সংজ্ঞার্থটা হলো যে সাপও মরলো লাঠি ভাঙলো না। অর্থপূর্ণ ধ্বনি এটা হতে পারে একটি ধ্বনি, এটি হতে পারে দুটি ধ্বনি, এটা আপনি মানে উজ্জ্বল রাখলেন। আপনি বলেন অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টিকেই কি বলে? শব্দ বলে। মোটামুটি আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। যেমন আমরা উদাহরণ হিসেবে দিতে পারি বই, কলম, খাতা, XYZ, মানে যে কোনো কিছু শব্দ। তো এবার আসুন ব্যাকরণিক শব্দ শ্রেণী বলতে কি বোঝায় বা ব্যাকরণিক শব্দ শ্রেণী বলতে কি বোঝো। আমি একেবারে প্রথমেই কিন্তু বলেছি যে শব্দ এবং পদ এই দুটোই কিন্তু ব্যাকরণের রূপতত্ত্বের আলোচ্য বিষয়। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু এটি আসে যে পদ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় কিংবা শব্দ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়। আপনার যদি জানা থাকে তাহলে কিন্তু আপনি বিসিসির আনসার করতে পারবেন, অর্থাৎ পিএসসির অন্তর্ভুক্ত যে কোনো পরীক্ষাতে প্রায় সময় এগুলো থাকে। কিন্তু ব্যাকরণ থেকে একটা জটিল প্রশ্ন করলে এগুলো কিন্তু প্রায়শই থাকে। সুতরাং একটু চোখ কান খোলা রাখলে কিন্তু আপনি আনসার করতে পারবেন। এখন আসি আমরা যে ব্যাকরণিক শব্দ শ্রেণী বলতে কি বোঝো বা কি বুঝি
সেই প্রসঙ্গে। শব্দ বিভক্তি এবং ধাতু বিভক্তি এই দুটো মিলে যে শব্দ তৈরি করে তাকে বলা হয় ব্যাকরণিক শব্দশ্রেণী। বাংলা ব্যাকরণে ব্যাকরণিক শব্দশ্রেণী হলো 8 প্রকার। 4 যোগ 4 কত? 8 প্রকার। এখন যদি আমি আপনাকে বলি যেটা আপনি কিভাবে মনে রাখবেন, মনে রাখার আমার টেকনিক আছে। আপনি বলুন তো বাংলাদেশে বিভাগ কয়টি? তো খুবই সোজা, 8টি, রাইট? ওকে, তাহলে আমরা মনে রাখবো যে ব্যাকরণিক শব্দশ্রেণী কয় প্রকার? 8 প্রকার। আরেকটা মনে রাখার টেকনিক আছে। আমরা কিন্তু অনেক আগে পড়েছি পার্টস অফ স্পিচ বা পদ কয় প্রকার? 8 প্রকার। এইটা মনে রাখার মধ্য দিয়ে আপনি কিন্তু ব্যাকরণিক শব্দশ্রেণীটাকেও মনে রাখতে পারবেন। মানুষের বিভাগ 8টি, পার্টস অফ স্পিচ পদ 8 প্রকার। ওইটার মতো করে একটু মডিফাই করে এটা করা হয়েছে কি ব্যাকরণিক শব্দশ্রেণী, এটি হচ্ছে 8 প্রকার। তবে পার্টস অফ স্পিচের যে প্রকারভেদ তা থেকে একটু ডিফারেন্ট এখানে, মানে বাংলায়ন করতে একটু ব্যতিক্রম কিছু সংযোজন করা হয়েছে। প্রায় সিমিলার, শেষের দিকে একটু 3টা একটু সিমিলার নয় আর কি। প্রথমে আমরা দেখব বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, যোজক, আবেগ শব্দ, অনুসর্গ। কত হলো? 8। এই 8 প্রকারই হলো ব্যাকরণিক শব্দশ্রেণীর ক্লাসিফিকেশন। বিশেষ্য কি? আমি জাস্ট মানে বেসিক কনসেপ্ট আপনাকে দিয়ে দিচ্ছি, আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করছি। বিশেষ্য ইংরেজিতে যেটাকে বলি আমরা নাউন, অর্থাৎ কোনো কিছু নাম হলো বিশেষ্য। সর্বনাম অর্থাৎ নাউনের পরিবর্তে যা ব্যবহৃত হয়ে থাকে প্রনাউন বা সর্বনাম। তারপরে আমরা ধরি ক্রিয়া, যা দ্বারা কোনো কিছু করা, খাওয়া যাওয়া অর্থাৎ কোনো কর্ম সম্পাদন বোঝে, তা হচ্ছে কি ক্রিয়া। ক্রিয়া বিশেষণ, যা ক্রিয়াকে বিশেষিত করে তা হচ্ছে ক্রিয়া বিশেষণ। যেমন ধীরে ধীরে চলো, চলো হলো ক্রিয়া, কিন্তু ধীরে ধীরে চলো ওই ক্রিয়াকে এটাই বিশেষিত করেছে, সুতরাং ধীরে ধীরে হলো ক্রিয়া বিশেষণ। বিশেষণ ইংরেজিতে যাকে বলা হয় অ্যাডজেক্টিভ, যা দ্বারা কোনো দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে বলা হয় অ্যাডজেক্টিভ বা বিশেষণ। যোজক শব্দ, যোজক দিয়ে আপনি মনে রাখবেন যোজন করা, সংযোজন করা, অর্থাৎ যা দ্বারা সংযোজন বোঝায় সেই জাতীয় শব্দগুলি হলো যোজক শব্দ। আবেগ শব্দ, যে শব্দগুলো দ্বারা আবেগ, উচ্ছ্বাস বোঝানো হয় সেই শব্দগুলোকে বলা হয় আবেগ শব্দ। সর্বশেষ আমরা দেখব অনুসর্গ। আমরা দুটো জিনিস কিন্তু, অর্থাৎ আমরা আমাদের আগের ক্লাসে কিন্তু আমরা পড়েছি উপসর্গ। উপসর্গ কি? যে বর্ণ, যে শব্দাংশ মূল শব্দের পূর্বে বসে শব্দের অর্থে পরিবর্তন, সংকোচন, প্রসারণ, পরিমার্জন ঘটায়, সেগুলোকে আমরা বলি উপসর্গ। আর যে শব্দগুলো মূল শব্দের পরে বসে বাক্যকে সুসজ্জিত করে, বাক্যের সাথে সম্পর্ক সৃষ্টি করে, সেগুলো হচ্ছে অনুসর্গ। তাহলে অনুসর্গের কাজ হলো বাক্যের সাথে, বাক্যের মধ্যে বসে বাক্যের সাথে সেতু বন্ধন তৈরি করে, অর্থাৎ বাক্যকে সুসজ্জিত করা, বাক্যের সাথে অন্বয় সৃষ্টি করে বাক্যকে সুসজ্জিত করা। এই 8 প্রকারই হলো আমাদের ব্যাকরণিক শব্দশ্রেণী ক্লাসিফিকেশন। আমরা পরবর্তী ক্লাসে প্রত্যেক প্রকারেরই ডিটেইলস নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব।
সেই ক্লাসগুলো উপভোগ করার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং সবসময় যেটা আমি বলে থাকি যে পড়াশোনার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।